গুড মর্নিং বন্ধুরা, তোমরা দেখছো সিটিভিএনের এডুকেশন অনলাইন। আর ঘড়ির কাঁটায় 9:40 এবং 9:40 মানেই তোমরা জানো আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের সাবজেক্ট নিয়ে, বিভিন্ন ধরনের শিক্ষক মশাইদের নিয়ে আমরা কিন্তু এই অনুষ্ঠানটা করে থাকি। বন্ধুরা, তোমরা সবাই জানো করোনা ভাইরাসের জেরে কিন্তু এখন বিশ্ব জুড়ে চলছে কার্যত লকডাউন, এবং সংক্রমণ যদিও বা কিছুটা কমেছে, কিন্তু বিধিনিষেধের ক্ষেত্রে আমাদের কিন্তু ঢিলেমি করলে চলবে না। পশ্চিমবঙ্গে কিন্তু ইতিমধ্যেই জারি রয়েছে কড়া বিধিনিষেধের ক্ষেত্রে কিছুটা হলেও কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা যে বিধিনিষেধ জারি ছিল তার কিছুটা নিয়ম বিধি শিথিল করা হয়েছে, কিন্তু এখনও বন্ধ রয়েছে স্কুল কলেজ। সরকারি অফিস যদিও বা 25% কর্মচারী নিয়ে খুলেছে, স্কুল কলেজ কিন্তু এখনও বন্ধ। অর্থাৎ তোমরা কিন্তু এখনও স্কুল কলেজে যেতে পারবে না। যদিও তোমাদের কিন্তু পড়াশোনা থামিয়ে গেলে চলবে না, পড়াশোনাটা তোমাদের চালিয়ে যেতেই হবে, এবং সেই পড়াশোনাটা তোমরা যাতে সুষ্ঠুভাবে চালিয়ে যেতে পারো, যাতে তোমরা বাড়িতে বসে পড়াশোনাটা আরও ভালোভাবে বুঝতে পারো, শিখতে পারো, জানতে পারো, তার জন্য কিন্তু আমরা এই অনুষ্ঠান প্রতিদিন সকাল 9:40 করি সিটিভিএন এডুকেশন অনলাইন। এবং আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন আমাদের স্টুডিওতে বিশিষ্ট শিক্ষক বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ বাবু, আপনাকে স্বাগত। নমস্কার বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি আজকের বিষয় হলো ম্যাথমেটিক্স বা অঙ্ক নিয়ে অনেকেরই ভয় থাকে, জানা কথা, এটা সকলেরই থাকে, কিন্তু সেই ভয়টা তোমাদের কাটিয়ে উঠতে হবে। বিশেষত এই সময়ে তোমাদের কিন্তু বাড়িতে আরও বেশি করে অঙ্কটা প্র্যাকটিস করতে হবে, যাতে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদিও বা বন্ধ হয়ে গেছে, কিন্তু তোমাদের প্র্যাকটিস থামালে চলবে না। কারণ আজকের পড়াশোনাটা কিন্তু কোনো না কোনো সময় গিয়ে তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে, এবং সেই কাজে লাগার জন্যই আমরা কিন্তু এই ব্যবস্থা করেছি, যাতে তোমরা অঙ্কটা আরও ভালোভাবে বুঝতে পারো বাড়িতে থেকে। স্কুলের ক্লাসটা তোমরা অবশ্যই মিস করছো, আমরা জানি, সেই জন্যই আমরা ব্যবস্থা করেছি যাতে বাড়িতে থেকে তোমরা আমাদের শিক্ষকদের মাধ্যমে আরও ভালোভাবে অঙ্কের ক্লাসটা বুঝতে পারো। বিশ্বজিৎ বাবু, তোমাদের আজকে সকলকে অঙ্কটা খুব ভালোভাবে শিখিয়ে দেবেন। ক্লাস 9-এর যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকের অনুষ্ঠানটা দেখছো, তারা খুব ভালোভাবে অনুষ্ঠানটা দেখো শেষ পর্যন্ত। স্যার যে যে কথাগুলো বলবেন, যে যে জিনিসগুলো বোঝাবেন, সেগুলো তোমরা ভালোভাবে বুঝবে, ভালোভাবে জানবে। কোনো প্রশ্ন থাকলে তোমাদের মনে যদি আজকের বিষয় সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে, আমাদের নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই তোমরা ফোন করে নিজেদের মতামত বা নিজেদের প্রশ্ন জানাতে পারো। স্যার, শুরু করুন। ওকে, সিটিভিএনে উপস্থিত সকল পড়ুয়া বন্ধুদের একরা শুভেচ্ছা। যারা সিটিভিএন চ্যানেল এডুকেশন অনলাইন নিয়মিত দেখো, তোমরা মোটামুটি আমাকে চেনো। তো গত সপ্তাহে আমরা যে ক্লাসটা করেছিলাম নবম শ্রেণীর, সেই নবম শ্রেণীর আমরা করেছিলাম পরিমিতি চ্যাপ্টার। এইবার পরিমিতির একটা পার্টের ওপর আমি আগের দিন দাঁড়িয়েছিলাম, যে পার্ট ছিল বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র। এই বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র ছাড়া আদার্স যে পার্টগুলো আছে, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের পরিসীমা, তার ক্ষেত্রফল এবং ট্রাপিজিয়াম কিংবা রম্বস, তা এই জায়গাগুলো আমরা প্রতিনিয়ত এর আগের দিন ফর্মুলাগুলো শিখেছিলাম। আমরা ক্লাস শুরু করার আগে ফর্মুলাগুলোকে আরেকবার মেমোরি রিকল করে নেব, যাতে আগের দিন কোনো পড়ুয়া বন্ধু যদি কোনো কারণে অনুপস্থিত থেকে থাকেও, তাহলে কিন্তু আজকে ক্লাসের শুরুতে আগের দিনের ফর্মুলাগুলোকে আলোচনা করে আমি আমার আজকে মুখ্য জায়গায় চলে যাব। তথাপি যদি কোনো জায়গায় কারোর কোনো রকম অসুবিধা হয়, অলওয়েজ তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবে, এবং আমরা চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। কথা হচ্ছে, এখন একটা প্যান্ডামিক সিচুয়েশান চলছে। এই সিচুয়েশানে প্রত্যেকেই তোমরা গৃহবন্দী। তোমাদের সেই মানসিক যন্ত্রণা, স্কুল থাকলে একটা আলাদা একটা আমেজ থাকে, পড়াশোনার একটা আলাদা গতি থাকে, স্কুলের ঘন্টা, কোথায় যেন টিফিন ভাগ করে খাওয়া, এই যে জায়গাগুলো থেকে তোমরা কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে বঞ্চিত। কিন্তু দেখো, পড়াশোনাটা হচ্ছে এমনই একটা জিনিস না, এটা হচ্ছে অন্তরের একটা কোথাও যেন শক্তি, যে শক্তিতে তোমরা যতটা শান দিতে পারবে,
যতটা স্ট্রং জোন করতে পারবে এবং যতটা তোমরা তোমাদের জ্ঞানের ভান্ডার বাড়াতে পারবে, তখনই কিন্তু তোমরা এগিয়ে যাবে আস্তে আস্তে প্রগতির পথে। সুতরাং আর বিষয়বস্তু দীর্ঘায়িত না করে আমরা আমাদের মুখ্য আলোচনার জায়গায় চলে যাই। কথা হচ্ছে, এর আগের দিন আমরা কি কি শিখেছিলাম। প্রথমে আমরা শিখেছিলাম বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের পর শিখেছিলাম আয়তক্ষেত্র। তো আমি বর্গক্ষেত্র দিয়ে শুরু করছি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের পরিসীমা 4 মাল্টিপ্লাই সাইড অর্থাৎ 4 গুণ বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু বাহু। ঠিক একইভাবে আয়তক্ষেত্র আসি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আয়তক্ষেত্রের পরিসীমা 2 মাল্টিপ্লাই অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এবং আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তো এই পার্টটা আমরা শিখে গেছিলাম এবং এই পার্টের অঙ্ক আমরা করেছিলাম। আজকেও এই পার্টের কিছুটা অঙ্ক আমরা করব। এছাড়া আমরা কি শিখেছিলাম, ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, ত্রিভুজের কটা বাহু? 3টে বাহু। তো ত্রিভুজের পরিসীমা কি? 3টি বাহুর যোগফল। অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা আমরা শিখেছিলাম 3টি বাহুর যোগফল ডিভাইডেড বাই 2, অর্থাৎ অর্ধ পরিসীমাকে 2 দিয়ে ভাগ। এরপরে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দুটো শিখেছিলাম, ক্লাস 8-এর একটা, ক্লাস 9-এর একটা। ক্লাস 8 থেকে যেটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো যদি সমকোণী ত্রিভুজ দিয়ে দেয় তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর যদি বিষমবাহু ত্রিভুজ থাকে তাহলে √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b অ্যান্ড s মাইনাস c। s মিনস আমরা দেখলাম অর্ধ পরিসীমা। তো এই পার্টটা আমরা দেখেছিলাম। এছাড়াও আমরা যেটা পেয়েছিলাম সমবাহু ত্রিভুজ, অর্থাৎ সমবাহু ত্রিভুজের উচ্চতা পেয়েছিলাম। সমবাহু ত্রিভুজের উচ্চতা √3 ডিভাইডেড বাই 2 ইন্টু বাহু। যারা যারা আগের দিন মিস করে গেছো একটু খাতা কলমে লিখে নাও, কারণ এইগুলো কিন্তু তোমার সারা জীবনের অ্যাসেট। এই ফর্মুলা যদি তুমি না জানো, ঠিকঠাকভাবে রপ্ত না করো, কোনো অঙ্ক করতে পারবে না। সুতরাং এই জায়গাটা কিন্তু তোমাদের একদম স্ট্রিক্টলি দেখা উচিত। আচ্ছা, যেখানে আমরা ছিলাম সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 ডিভাইডেড বাই 4 ইন্টু বাহু স্কোয়ার। কী বলছি, কথার অ্যাকশনসটাকে ফলো করবো প্রত্যেকে। √3 ডিভাইডেড বাই 4, নট √3 বাই 4, √3 ডিভাইডেড বাই 4 ইন্টু বাহু স্কোয়ার। এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের 3টি বাহুই কি সমান, অর্থাৎ প্রতিটি কোণও কি 60 ডিগ্রি, 3টি বাহু সমান, তাহলে 3 মাল্টিপ্লাই আমরা সাইড যেটা থাকবে বাহু, তো সেটা আমরা এখানে পেয়ে যাব এইভাবে। এরপরে আমরা শিখেছিলাম সমদ্বিবাহু ত্রিভুজ। আজকে এই পার্টগুলো যাব বলে এইগুলোর ওপর একটুখানি বিশেষ গুরুত্ব দিচ্ছি। তো সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল, সেই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু √ সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য তার হোল স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। পাশে কিন্তু অলওয়েজ বর্গ একক কিন্তু লিখতে হবে, বর্গ একক না লিখলে কেটে দেবে। তা এই জায়গা পর্যন্ত আমি স্টপ করলাম, কারণ ট্রাপিজিয়াম, রম্বস এর আগের দিনের ফর্মুলাগুলো আমরা ছিলাম, এগুলো আমরা বলেছিলাম। এবং সর্বোপরি আরেকটা জিনিস শিখিয়েছিলাম, বলেছিলাম ফর্মুলাটা, সেই ফর্মুলা হচ্ছে ষড়ভুজ। অর্থাৎ ষড়ভুজের যদি বলে ক্ষেত্রফল, তাহলে আমরা কি করব, 6 ইন্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ 6 মাল্টিপ্লাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি দেখেছিলাম, √3 ডিভাইডেড বাই 4 ইন্টু বাহু স্কোয়ার। তো 6 মাল্টিপ্লাই। এবার আমাদের এক পড়ুয়া বন্ধু আগের দিন জিজ্ঞাসা করেছিল যে হ্যাক্সাগন অর্থাৎ ষড়ভুজ আমরা আঁকবো কিভাবে। তো যেহেতু আমরা এই আগের দিনের এই পার্টের মধ্যে ছিলাম না, আজকে যেহেতু এই পার্টের মধ্যে আমরা আছি, তা আজকে কিন্তু আমরা ষড়ভুজের ড্রয়িংটা শিখব এবং এর সাথে ষড়ভুজ কি করে 6টা সমবাহু ত্রিভুজের সমষ্টি হচ্ছে সেটাও কিন্তু আমরা আজকে দেখব, যেহেতু আজকে পার্টের মধ্যে এটা আছে। তো আমরা আলোচনার প্রথম পার্টে আসি, যে এর আগের দিন যেখানে আমরা শেষ করেছিলাম আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পার্টে। তো যদি তোমাকে বলে আর দুটো অঙ্ক ওখান থেকে করাবো,
যদি বলে বর্গক্ষেত্রের একটা কর্ণের দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে 20√2, 20√2 এত মিটার কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়ার পর আমরা কি করব, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। আর বাহুর দৈর্ঘ্যটা কি করে বের করব, বর্গক্ষেত্রের কর্ণ আমরা শিখেছিলাম √2 মাল্টিপ্লাই বাহু অর্থাৎ সাইড। তাহলে √2 ইন্টু বাহু সমান সমান 20√2। এখান থেকে আমরা ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইড অর্থাৎ বাহুর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব। তোমরা একটু বোর্ডটা ফলো করো। বলে দিয়েছে তোমাকে কর্ণের দৈর্ঘ্য 20√2 অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে। তো আমি প্রথমে বাহুর দৈর্ঘ্যটা বের করব। আচ্ছা, অঙ্কটা আমি একটু বলছি, প্রত্যেকে ভালো করে শোনো। যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 এত মিটার, তার চার ধারে একটা পাঁচিল দেওয়া হবে, চার সাইডে একটা পাঁচিল দেওয়া হবে এবং এই পাঁচিল দিয়ে ঘিরতে কতটা দৈর্ঘ্যের পাঁচিল প্রয়োজন। তাহলে কর্ণের দৈর্ঘ্য 20√2। আচ্ছা, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য লিখলাম, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত, √2 ইন্টু a, কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু a এত সেমি। তোমরা পরপর করবে, জাস্ট বোঝানোর জন্য আমি এইভাবে লিখলাম। এইবার প্রশ্নানুসারে √2 ইন্টু a ইজুকাল টু 20√2। তো a ইজুকাল টু কত, 20√2 ডিভাইডেড বাই √2। আমরা কাটলাম, হলো কত, 20। তো ফাইন্ড দ্য ভ্যালু অফ a, এর মান আমরা কত পেলাম, 20। যদি কোনো কারণে এখানে কেউ সেমি লেখে, কেটে একদম শূন্য, কারণ আমি এখানেই কিন্তু বাহুর দৈর্ঘ্য a সেমি লিখে নিয়েছি, এখানে কিন্তু লেখা যায় না, এটা আমি আগের দিনও বলেছিলাম। তো এর মান কত পেলাম, 20। আচ্ছা, চারিপার ঘিরতে, চারিপার দৌড়াতে, চারিপার বেড়া দিতে বলেছিলাম সর্বদা পরিসীমা, পেরিমিটার। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি, বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তো 4 গুণ বাহুর দৈর্ঘ্য কত, 20, দ্যাট ইজ পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা 4 মাল্টিপ্লাই 20 সমান সমান কত, 80 মিটার। ব্যাস, আমার এই সাইডটা কমপ্লিট। এইবার যদি বলে প্রতি বর্গমিটার ঘাস লাগাতে, ঘাস কোথায় লাগানো হয়, একটা বর্গাকার জমির নিশ্চয়ই চারিপাশে ঘাস লাগানো হয় না, চারিপাশে আমি কি দিতে পারি, পাঁচিল দিতে পারি, চারিপারে বেড়া দিতে পারি, কিন্তু ঘাস লাগাতে গেলে আমাকে মিডল পার্টের ওপর আমরা কি ঘাসগুলো লাগাবো, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু অলওয়েজ ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, তার মানে কি বাহুর দৈর্ঘ্য তার হোল স্কোয়ার, অর্থাৎ 20 ইন্টু 20 দ্যাট ইজ কত, 400 এত কি বর্গ মিটার। এত বর্গমিটার। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম এত বর্গমিটার। যদি বলে প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে ঘাস লাগাতে কত টাকা খরচ হয়েছে, তাহলে 1 বর্গমিটার ঘাস লাগাতে খরচ হয়েছে কত, 20 টাকা। 400 বর্গমিটার ঘাস লাগাতে খরচ হয়েছে 400 মাল্টিপ্লাই 20 দ্যাট ইজ 4 দুগুণ 8 মানে 8000 টাকা। প্রত্যেকে একটু লিখে নাও, 1 বর্গমিটার ঘাস লাগাতে খরচ হয়েছে 20 টাকা, সুতরাং 400 বর্গমিটার জমিতে ঘাস লাগাতে খরচ হয়েছে 400 মাল্টিপ্লাই 20 দ্যাট ইজ 8000। পুরো কম্প্যাক্ট অঙ্ক। আচ্ছা, যদি প্রথম সাইডটা প্রথমে আমরা লিখেছিলাম না যে
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ, কর্ণের দৈর্ঘ্য কত √2 × a এরকম লিখেছিলাম। তা মনে করো যে ডাইরেক্ট আমরা করতাম বাহুর দৈর্ঘ্য, তাহলে √20 ডিভাইডেড বাই √2, সেটা ডাইরেক্টও করে নেওয়া যেত। তবে এইভাবে করলে জিনিসটা স্টুডেন্টদের বুঝতে সুবিধা। যেহেতু তোমরা এখন স্কুলে যাচ্ছ না, অটোমেটিক্যালি এই পন্থায় যদি তোমরা পড়াশোনা করো আর প্রতিনিয়ত যদি এডুকেশন অনলাইন তোমরা 9:40 দেখো, তোমরা কিন্তু অনেকের থেকে অনেকভাবে এগিয়ে থাকবে। তো যাই হোক, আমরা পরের অঙ্কে আসছি। আশা করি কোনো জায়গায় বুঝতে অসুবিধা নেই। যদি কোনো সমস্যা থাকে অলওয়েজ কি তোমরা একবার ফোন করবে। যদি বলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তা ভালো করে শোনো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তা বাহুর দৈর্ঘ্য কত? আমি কি লিখলাম? এ। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ আগে লিখলাম ধরি। তাহলে ক্ষেত্রফল কি? এ স্কোয়ার কি? বর্গ একক। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ একক, ক্ষেত্রফল এ স্কোয়ার বর্গ একক। যদি বলে 10% বৃদ্ধি করা হলো। স্যার 1 মিনিট থামাবো, আমাদের সঙ্গে একজন ফোন লাইনে রয়েছেন। কে বলছো, কোথা থেকে বলছো? আমি নদিয়া থেকে বলছি, নদিয়া থেকে। কে বলছো, কোথা থেকে বলছো? আমি নদিয়া থেকে বলছি। হ্যালো, যোগাযোগ কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। তোমরা আবারও কল করতে পারো নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। কোনো রকমের কোনো অসুবিধা থাকলে বা বুঝতে সমস্যা হলে তোমরা কিন্তু অবশ্যই স্যারকে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারো। স্যার যেটা বলছিলেন, তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত লিখলাম? এ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? এ স্কোয়ার বর্গ একক। 10% বৃদ্ধি, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি করা হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? a + a × 10/100। আমি একদম ভেঙে করলাম, অনেকে এটাও করতে পারে a × 100 10/100, এটাও করা যাবে। ঠিক আছে, একই অঙ্ক কিন্তু। তো এইটাতে আরও সুবিধা হয়। a প্লাস মানে বাহুর দৈর্ঘ্য ছিল a + a × 10/100। দেখো আমরা করে নিলাম। a প্লাস কত? a/10, দ্যাট ইজ কত? 10a + a ডিভাইডেড বাই 10, দ্যাট ইজ কত? 11a ডিভাইডেড বাই 10। এখানেও দেখো তাই আসছিল কিন্তু 11a/10, মেবি যে কোনো একটা। তো এইটা গেল আমার বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য হবে। তাহলে পরিবর্তিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা। পরিবর্তিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 11a ডিভাইডেড বাই 10, তার কি হোল স্কোয়ার। পরিবর্তিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 11a ডিভাইডেড বাই 10 তার হোল স্কোয়ার। কারণ বাহুর দৈর্ঘ্য পেলাম 11a/10, তার হোল স্কোয়ার করলাম, তার মানে কত হবে? 121 স্কোয়ার ডিভাইডেড বাই 100। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে? ছিল এত, আগে ছিল এত, এখন হয়েছে এত। তাহলে দ্বিতীয়টা থেকে আমরা যদি প্রথমটা বাদ দিই তাহলে দেখো এখন বেরোলো কত? 121 স্কোয়ার ডিভাইডেড বাই 100। আগে কত ছিল? a স্কোয়ার। তো এখানে লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 121 - 100 স্কোয়ার ডিভাইডেড বাই 100, দ্যাট ইজ 21 স্কোয়ার ডিভাইডেড বাই 100। আচ্ছা, 21 স্কোয়ার ডিভাইডেড বাই 100 এখানে কিন্তু বর্গ একক। অলওয়েজ এই জায়গা কিন্তু সবাই ভুল করে, ভুলগুলো কিন্তু আমি বারে বারে প্রথমে ইন্ডিকেট করছি। তো বর্গ একক হয়ে গেল। তাহলে কত বর্গ এককে বৃদ্ধি পেয়েছে? আগে ছিল কত? a স্কোয়ার। তো a স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি পেয়েছে 21 স্কোয়ার ডিভাইডেড বাই 100।
একে কত 21 স্কোয়ার ডিভাইডেড বাই 100 মানে ইন্টু কত স্কোয়ার, আর নাও 100 স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি পেয়েছে, 100 বর্গ এককে বৃদ্ধি পেয়েছে, 21 স্কোয়ার ইন্টু 100 ডিভাইডেড বাই 100 ইন্টু কত স্কোয়ার, কাটাকুটি করলাম হলো কত 21 এত বর্গ একক, যেহেতু শতকরা। কিংবা যদি আমি এই পার্টটা না করতাম তাহলে ওই ডাইরেক্ট করা যেত, এত বাই এত ইন্টু নিচে স্কোয়ার ওপরে কত 100 করে নিয়ে করতাম। এখানে যদি শতকরা না লিখতাম তাহলে এখানে আমি পার্সেন্ট দিতাম। মাথায় রাখবে শতকরা আর পার্সেন্ট কখনো একসাথে বসে না, মানে যাহাই শতকরা তাহাই তো পার্সেন্ট। অনেকে খাতা দেখতে গেলে অনেক জায়গায় এই প্রবলেমগুলো দেখতে পাই যে লিখেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা 21% বৃদ্ধি পেল, নট নেভার। এত বড় তোমার পরিশ্রম হলো, এতক্ষণ ধরে তুমি অঙ্কটা সলভ করলে, কিন্তু লাস্ট লাইনে তুমি যদি লেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা এত পার্সেন্ট কেটে 0, তখন লিখতে হয় যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা বেরোবে, এখানে 21 বেরিয়েছে, 21% বৃদ্ধি পেল। যদি একই অঙ্কটা উল্টো দিত, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10% হ্রাস, তাহলে যেখানে আমরা প্লাস দিয়ে করেছিলাম ওইটা মাইনাস হবে, একই অঙ্ক। যদি বলে আয়তক্ষেত্র একই রকমভাবে দৈর্ঘ্য বাড়ছে প্রস্থ কমছে, তাহলে দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে এরকম একটা অঙ্ক আমরা দেখে নিই। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি আর প্রস্থ কি না 10% যদি হ্রাস পায়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? তো আমি প্রথমে লিখলাম, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত এক্স, প্রস্থ কত ওয়াই, এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা কি প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত এক্স ওয়াই বর্গ একক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয়েছে, যদি বৃদ্ধি করা হয় তাহলে কত হবে x প্লাস এক্স ইন্টু 10/100। আগের অঙ্কের মতনই সেম, দেখো নিজেরা করো, 10x প্লাস এক্স ডিভাইডেড বাই 10 দ্যাট ইজ কত 11x/10। একইভাবে আয়তক্ষেত্রের প্রস্থ 10% হ্রাস করা হয়েছে, তাহলে কি লিখব? সুতরাং পরিবর্তিত আয়তক্ষেত্রের প্রস্থ, বা এরকম লিখব, আয়তক্ষেত্রের প্রস্থ 10% হ্রাস করা হলে আয়তক্ষেত্রের প্রস্থ হবে y মাইনাস ওয়াই ইন্টু 10/100। দেখো সবাই, y মাইনাস কত y/10 দ্যাট ইজ কত 10y মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 10 9y/10। দৈর্ঘ্য বেরোলো এত, প্রস্থ বেরোলো এত, ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে লিখতে হবে পরিবর্তিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, পরিবর্তিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 11x ডিভাইডেড বাই 10 মাল্টিপ্লাই 9y ডিভাইডেড বাই 10 দ্যাট ইজ 99xy ডিভাইডেড বাই 100। তো এইটা আমার এখন পরিবর্তিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দাঁড়ালো। আগে কত ছিল? আগে ছিল xy, আগে xy ছিল, এখন হয়েছে 99xy ডিভাইডেড বাই 100, তার মানে তো কমে গেছে। তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টা আমরা বিয়োগ করব। যদি এইটা যদি বাড়ানো থাকতো, যেমন আগের অঙ্কটা 121x² ডিভাইডেড বাই 100 বাড়ানো ছিল, দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ। এটা হচ্ছে কি প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ। তাহলে প্রথমে আমরা কত করেছিলাম ক্ষেত্রফল xy, আর এখন কত বেরোলো 99xy ডিভাইডেড বাই 100। আগে কত ছিল xy, আর এখন কত 99xy ডিভাইডেড বাই 100, পাশে কি বর্গ একক। তো এখানে আমরা লিখব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পাবে 100xy মাইনাস 99xy ডিভাইডেড বাই 100 দ্যাট ইজ কত xy ডিভাইডেড বাই 100। তাহলে xy বর্গ এককে হ্রাস পেয়েছে xy/100 বর্গ একক,
এক বর্গ এককে হ্রাস পেয়েছে এক্স ওয়াই ডিভাইডেড বাই 100 ইন্টু এক্স ওয়াই, অ্যান্ড 100 যেহেতু শতকরা বলেছে, এক্স ওয়াই মাল্টিপ্লাই 100 ডিভাইডেড বাই 100 ইন্টু কত এক্স ওয়াই, কাটাকুটি করলাম, হলো কত 1। তাহলে আমরা কি লিখব? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা 1 হ্রাস পেয়েছে, বা শতকরা উল্লেখ করলাম না, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1% হ্রাস পেয়েছে। একদম গল্পের ছলে বুঝিয়ে দিলাম। কারোর কোনো অসুবিধা হলে ফোন করো, না হলে আমি আমার পরের স্টেপটাতে যাচ্ছি। একদমই তাই। তোমাদের মধ্যে যদি এই অঙ্কটা বুঝতে কারুর কোনো অসুবিধা থাকে, বা স্যার যেগুলো বললেন যে সিলি মিস্টেকগুলো তোমরা করো, যে একক লেখার ক্ষেত্রে যে সিলি মিস্টেকগুলো হয়, সেই সিলি মিস্টেকগুলোর দিকে অবশ্যই তোমরা নজর দিও, না হলে কিন্তু একটা ছোট্ট ভুলের জন্য তোমাদের এত বড় একটা অঙ্ক করার যে পরিশ্রম, সেটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তাই এই সমস্ত সিলি মিস্টেকগুলোর দিকে তোমরা অবশ্যই নজর দেবে, এবং স্যার সেটাও বারবার করে বললেন। তো পরের পার্টটায় আমরা আসছি। যদি কোনোভাবে বলে দিয়ে থাকে আয়তক্ষেত্রের পরিসীমা, হয়তো বলে দিয়েছে 34 মিটার, এবং তোমাদের বলে দিয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গমিটার। পরিসীমা বলে দিয়েছে এবং ক্ষেত্রফল বলে দিয়েছে। কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তা কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি, কিন্তু অ্যাপ্লাইটা করব কী করে? আমরা অনেক কিছুই জানি। আমার বাড়ির রান্নাঘরে, মনে করো তোমার বাড়ির রান্নাঘরে সব রকম মশলা আছে, কিন্তু তুমি যদি রন্ধন ক্রিয়া যদি ঠিকঠাকভাবে না করতে পারো, রান্না যদি তুমি না জানো, তাহলে থেকেও কোনো লাভ নেই। অর্থাৎ তুমি ফর্মুলাগুলো জানলে, অ্যাপ্লাই করতে হবে যেগুলো আমরা শিখলাম, সেগুলোতে আমরা পরপর কীভাবে অ্যাপ্লাই করতে হবে দেখলাম। এবার দেখো, যদি তোমাকে কর্ণের দৈর্ঘ্যটা বের করতে বলে, তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য লিখলাম এক্স, প্রস্থগত ওয়াই, তাহলে পরিসীমা কি? আয়তক্ষেত্রের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ লিখে নেবে। আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ এক্স প্লাস ওয়াই। প্রথম শর্তানুসারে 2 গুণ এক্স প্লাস ওয়াই সমান সমান, অ্যাজ পার ইউর কোশ্চেন পেপার বলে দিয়েছে তো 34। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত? 34 ডিভাইডেড বাই 2, কাটাকুটি করলাম, আমার কত বেরোলো? 17, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান 17। এইবার তোমাকে হয়তো বলে দিয়েছে যে ক্ষেত্রফল হয়তো 60। তা ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এক্স ওয়াই বর্গ একক। তো দ্বিতীয় শর্তানুসারে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত না, হয়তো বলেছে 60। তো এখান থেকে একটা পেয়ে গেলাম, এখান থেকে একটা পেয়ে গেলাম, কিন্তু আমরা যখন কর্ণের দৈর্ঘ্য বের করব, ভালো করে দেখো কিভাবে করছি। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 17। তো আমি এখানে উভয় পক্ষকে বর্গ করছি, মাল্টিপ্লাই বোথ সাইড রেসপেক্ট টু স্কোয়ার। উভয় পক্ষকে যখনই আমি বর্গ করছি, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান 289। আচ্ছা, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মান আমরা এক্ষুনি কত দেখলাম? 60, প্লাস কত ওয়াই স্কোয়ার 289। তাহলে এক্স স্কোয়ার প্লাস 120 প্লাস ওয়াই স্কোয়ার 289, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 289 মাইনাস কত 120, দ্যাট ইজ কত 169। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 13 তার হোল স্কোয়ার, স্কোয়ার অর্থাৎ বর্গ। যদি আমি এপাশে নিয়ে আসি তাহলে হলো কি বর্গমূল। দেখো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি বলেছিলাম? √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার বেরিয়ে গেল। কিন্তু যদি আমি ওখানে ওই এক্স ইজ ইকুয়াল টু 60/y ধরে করতে যেতাম, অঙ্কটা তোমরা এগোতেই
সময়ও অপচয় হতো, কিন্তু অঙ্কটা একটা সময় গিয়ে আটকে যেত। তাহলে কোথা থেকে অঙ্কটা ধরলাম? 1 নং সমীকরণ থেকে উভয় পক্ষকে বর্গ করে, এখানে কিন্তু লিখতে হয় উভয় পক্ষকে বর্গ করে পাই, অনেকে লিখতে ভুলে যায়, এখানে কিন্তু নাম্বার কিন্তু কাটা যায়। তা এই জায়গাগুলো, আচ্ছা আরেকটা জিনিস দেখো, এখানটায় অনেকে ইজুকাল টু দেয়, বিগ মিস্টেক, কারণ দুটো ইজুকাল টু পাশাপাশি হয় না। তোমরা দিতে পারো কি ইমপ্লাই দ্যাট, কিংবা কি দিতে পারো অর, নয়তো কি দিতে পারো বা। ঠিক আছে, এইটা দিলে এটাই চলবে, এইটা দিলে এটাই চলবে, এইটা মিক্সিং করা যাবে না। তাহলে পুরো গোড়া ধরে যেভাবে বেসটাকে তৈরি করতে হয় সেভাবে তোমাদেরকে সিলি মিস্টেক থেকে শুরু করে সমস্ত জায়গাগুলোকে বোঝালাম। তো এই জায়গাটা আমার কমপ্লিট হলো। এর পরের স্টেপ সমবাহু ত্রিভুজে ঢুকছি। তো সমবাহু ত্রিভুজের করার আগে, যেহেতু আমাদের হাতে সময় সংক্ষিপ্ত, সেক্ষেত্রে আগে আমি ষড়ভুজটা করে নিই, তারপরে সমবাহু ত্রিভুজে আসছি। তো সমবাহু ত্রিভুজ আমরা বলেছিলাম কি 3টে বাহুর সমষ্টি বা 3 গুণ বাহুর দৈর্ঘ্য। তো একটা হ্যাক্সাগন অর্থাৎ ষড়ভুজ কিভাবে করব? মনে করো আমি একটা ড্র করলাম, একটা লাইন ড্র করলাম, এবং এটা মানে সমদ্বিখণ্ডিত, মানে এই একটা বাহু করে এটাকে সমদ্বিখণ্ডিত করলাম। এইবার মনে করো 3 সেন্টিমিটার হোক, 4 সেন্টিমিটার, মেবি তোমাদের যেটা ইচ্ছা, এখানে মাপ নিয়ে কি একটা সার্কেল ড্র করলাম, এটা আমরা প্রত্যেকেই জানি। এবার হচ্ছে কিভাবে ষড়ভুজটা আমি অঙ্কন করব। এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়ে এখানে বসিয়ে একটা কাটলাম, এখানে বসিয়ে একটা কাটলাম, ঠিক একইভাবে এখান থেকে এই পর্যন্ত একই তো মাপ, ব্যাসার্ধ তো সব জায়গা সমান, এখানে দাও এখানে দাও, যেখানেই দাও না কেন, কেন্দ্রবিন্দু থেকে পরিধি পর্যন্ত যতগুলো স্ট্রেট লাইন টানা হোক না কেন, প্রত্যেকের বাহুই হচ্ছে সমান, অর্থাৎ এগুলো প্রত্যেকটাই ব্যাসার্ধ। তাহলে এখান থেকে এইটুকুর মাপ যেটা, সেটা নিয়ে এখানে বসিয়ে এই কাটলাম এবং এই কাটলাম। এইবার দেখে নাও, এইটা 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 যুক্ত করলাম। তার মানে ড্রটা কেমন হলো? এই হলো, এই হলো, এই হলো, এই হলো, এই হলো এবং এই হলো। এইবার কথা হচ্ছে, যখন ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র আমি দেখলাম, সেই ষড়ভুজ ক্ষেত্রফলে বলেছিলাম 6 ইন্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সেটা কি? মনে করো এই দেখো, এই 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 অ্যান্ড এই 6টা ত্রিভুজ হচ্ছে 1 2 3 4 5 6। দেখো এই 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 1 2 3 4 5 6, প্রত্যেকটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, আর ষড়ভুজ 6 ইন্টু করে নিলাম, মুছে দিলাম। আসছি, যদি তোমাকে বলে সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা তোমাকে বলে দিয়েছে, মনে করো 48 সেমি, উহার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। আচ্ছা, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কী লিখলাম? ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? a একক বা a সেমি। পরিসীমা কি? 3a সেমি। তো প্রশ্নানুসারে 3a is equal to কত? 48। নাও a is equal to 48 ডিভাইডেড বাই 3, কাটাকুটি করলাম, কত আসছে? 16। a is equal to কত বেরোলো আমার? 16। a হচ্ছে 16, আমাকে কি চেয়েছে? ক্ষেত্রফল। আমি ক্ষেত্রফলের সূত্র জানি একেবারে, যদি ফর্মুলা না জানো দেখো এই জায়গাটা বোকা হয়ে যাবে। ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু এ স্কোয়ার, √3/4 ইন্টু 16 তার হোল স্কোয়ার, √3/4 ইন্টু 16 মাল্টিপ্লাই 16,
4 দিয়ে কাটলাম 4, দ্যাট ইজ 64 √3 এত বর্গ সেমি। তো এই জায়গাটা আবার যদি বর্গ সেমি না দাও তাহলে কিন্তু কেটে দেবে, কারণ এটা কিন্তু সলভ নয়, এটা পরপর পরপর আমরা মানগুলোকে পুট করে অঙ্কটা করলাম। তাহলে সমাধানের ক্ষেত্রে এক্স যদি বেরোয়, এক্সের এক্সপেক্টে কিছু থাকলে এখানে একক লেখা যায় না, আর এইগুলোর ক্ষেত্রে না লিখলে আবার কেটে দেবে, তা এই জায়গাগুলো মাথায় রাখবে। তো আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে পরিসীমা থেকে ক্ষেত্রফল পেয়ে গেলাম সেটা দেখালাম। এর পরের পার্ট আসছি আমরা। মনে করো বলে দিয়েছে সমবাহু ত্রিভুজের উচ্চতা, উচ্চতা তোমাকে বলে দিয়েছে 5√3। এখান থেকে বলেছে পরিসীমা বের করো এবং ক্ষেত্রফল বের করো। তো 5√3 এটা তো আমাকে বলেই দিয়েছে এটা উচ্চতা, তাহলে আমি প্রথমে কি লিখলাম, ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সেমি, এ সেমি না, এখানে যদি সেমি থাকে, এখানে সেমি আছে, তার মানে এ সেমি, উচ্চতা কত, √3/2 ইন্টু এ এত সেমি, এটা হচ্ছে উচ্চতা। তাহলে প্রশ্নানুসারে √3/2 ইন্টু এ ইজ ইকুয়াল টু, অ্যাজ পার ইউর কোশ্চেন পেপার তোমাকে বলে দিয়েছে 5√3, তাহলে এ ইজ ইকুয়াল টু 5√3 ইন্টু 2/√3, কাটাকুটি করলাম, এ 5 দুগুণ কত রে, 5 দুগুণ হচ্ছে 10, তাহলে এর মান আমি কত পেলাম, 10 পেলাম। এইবার কি বলে দিয়েছে, মনে করো পরিসীমা বলে দিয়েছে, তাহলে পরিসীমা কি, তিন গুণ 10 সমান সমান কত, 30। আর যদি বলে ক্ষেত্রফল, তাহলে √3/4 ইন্টু কত, 10 তার হোল স্কোয়ার, √3/4 ইন্টু কত, 100, কাটাকুটি করলাম, কত আসছে, 25√3। এখানে কিন্তু বর্গ সেমি, এখানে কিন্তু সেমি। তার মানে উচ্চতা থেকে আমরা প্রথমে বাহুর দৈর্ঘ্য বের করব, যা অঙ্কই দিক না কেন, পরিসীমা ক্ষেত্রফল আগে মাথা ঘামাবে না, আগে বাহুর দৈর্ঘ্য বের করবে। বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেলে তোমার কিন্তু 70% অঙ্ক হয়ে গেল। এবার জাস্ট ফর্মুলার মধ্যে দেখে দেখে পুট করা এবং অঙ্কগুলোকে নামিয়ে দেওয়া। ঠিক আছে, কারোর যদি অসুবিধা থাকে আবারও বলছি, টেলিভিশন সেটে যে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা ফোন করো যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে। আসবো পরের পার্ট, অর্থাৎ যদি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ সমবাহু ত্রিভুজ নিয়ে আর বিশেষ কোনো আলোচনা নেই এই পার্ট। তো সমদ্বিবাহু ত্রিভুজ যদি বলে, সমদ্বিবাহু ত্রিভুজের যদি বলে দিল যে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে হয়তো এ সেমি এবং ভূমির দৈর্ঘ্য কত বলেছে হয়তো 4 সেমি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি দেখেছিলাম, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু √, সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য তার হোল স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য /2 তার হোল স্কোয়ার। তাহলে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য কত, 4, সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য, সমান বাহু কত বললাম, প্রত্যেকটির দৈর্ঘ্য কত বলেছি 10 তার হোল স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য /2, অর্থাৎ ভূমির দৈর্ঘ্যের অর্ধেক বলেছিলাম, তাহলে 4/2 তার হোল স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 4 ইন্টু এখানে কত আসছে 10 স্কোয়ার কত 100, এটা কাটলাম 2 স্কোয়ার কত হবে 4, তাহলে হাফ ইন্টু 4 ইন্টু √96। দেখো 2 ইন্টু 96টাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দিয়ে 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 2 দিয়ে 2 4, 2 12, 2 6, 2 3, অর্থাৎ
2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, 1 2 3 4 5, 1 2 3 4 5। তো 2 ইন্টু দুটো 2-এর জন্য কত, একটা 2, দুখানা 2-এর জন্য একটা 2 বেরোলো, পড়ে রইল কত 2 ইন্টু 3, দ্যাট ইজ কত 6, দ্যাট ইজ 8√6 আমার কমপ্লিট। বর্গ সেমি বলেছে, তার মানে বর্গ সেমি। এবার এইটা করাতে গিয়ে আরেকটা জিনিস মাথায় এলো, এটা একটু শেয়ার না করলেই হবে না। কথা হচ্ছে খাতা দেখতে গিয়ে এই সমস্যাটা দেখতে পাই যে এই অঙ্কটার ক্ষেত্রেই অনেক স্টুডেন্ট করে কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 পুরো ঠিক করেছে, একদম কারেক্ট, কিন্তু ভুলবশত রুটটা এই পর্যন্ত টেনেছে, 3-এর মাথায় রুটটা দিতে তার সিলি মিস্টেক হয়ে গেছে। তাহলে এত পর্যন্ত অঙ্ক করার পরেও অঙ্কটা পুরোটা ঠিক হলেও এক্সামিনার কিন্তু নাম্বার দেবে না। অর্থাৎ যখন তোমাদের করতে হবে খুব সাবধানে এবং আনন্দ সহকারে। অঙ্ক কিন্তু ভয়ের সাবজেক্ট নয়, অঙ্ক হচ্ছে ভালো লাগা, অঙ্ক হচ্ছে প্রাণ। আর অঙ্ক যে ভালো করে করবে সে সব সাবজেক্ট ভালো হবে, কারণ অঙ্কটা পরীক্ষার সময় ওইটুকু সময় তোমার মাথা যেরকমভাবে কাজ করবে তোমরা কিন্তু সেইভাবেই পরীক্ষায় প্রেজেন্টেশন দেবে। এবং সেটাকে কাজ করানোর জন্য যত প্র্যাকটিস তত রেজাল্ট। আমি বারবার বলি এই কথাটা, প্র্যাকটিস নেই রেজাল্ট নেই। তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি একটা অঙ্ককে বারে বারে প্র্যাকটিস না করো, তুমি যদি চর্চায় না থাকো, তাহলে কখনোই তুমি সাকসেস হবে না, কখনো সাকসেস। এটা কোনো আলাদিনের কোনো একটা জিনগত ইয়ে নয়, কোনো আশ্চর্য প্রদীপ নয়। যত প্র্যাকটিস এবং এডুকেশন অনলাইন তোমরা প্রত্যেকটা দিন, আমরা চাই প্রত্যেকটা শিক্ষক এসে সমানভাবে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার। তোমরা কিন্তু বাড়িতে বসে এরকম একটা বৃষ্টিমুখর দিন, হ্যাঁ প্রচুর বৃষ্টি হচ্ছে, তা সেখান থেকে দাঁড়িয়ে তোমরা বাড়িতে বসে এত সুন্দর একটা ক্লাস করছো। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে ফোন করবে। তো চলে আসছি পরের অঙ্কে। স্যার আমাদের সঙ্গে একটা ফোন আছে, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনি কথা বলছেন, বলুন। অনুগ্রহ করে লাইনে থাকুন। কে বলছেন, কোথা থেকে বলছেন? আবার আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্যার যেটা বলছিলেন। তো এরকম ধরনের আরেকটা অঙ্ক দিচ্ছি, তোমরা নিজেরা করার চেষ্টা করো। আমি করে দিচ্ছি, কিন্তু যখনই আমি অঙ্কটা দেবো তোমরা নিজেরা করো, তাহলে করলে আগের অঙ্কের মতনই একই রকম অঙ্ক। দেখো তোমাকে বলে দিয়েছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 10। তাহলে আমরা ওই একই রকম ফর্মুলা ইউজ করছি। ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে 12 আর সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেমি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তো সমদ্বিবাহু ত্রিভুজের হাফ ইন্টু সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য কত 10 ইন্টু √, সমান বাহুর প্রতিটির হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য কত বলেছে 12, সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য তার হোল স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। পাশে কিন্তু বর্গ সেমি। তো হাফ ইন্টু 12 ইন্টু কত 100 মাইনাস কত হবে 6 তার হোল স্কোয়ার মানে কত 36, দ্যাট ইজ হাফ ইন্টু 12 ইন্টু কত √64, হাফ ইন্টু 12 ইন্টু কত 8, কাটলাম 6, 6টা কত 48, 48 বর্গ সেমি। এখন এই অঙ্কটা করাতে গিয়ে আরেকটা জিনিস মাথায় এলো, এই যে বর্গ সেমি, অনেক স্টুডেন্টকে খাতা দেখি যে বর্গ সেমি, এটা কিন্তু হাস্যকর। যদি তুমি ইংরেজি টার্মসটা ইউজ করো তাহলে সেমি স্কোয়ার, আর যদি বাংলা ইউজ করো তাহলে বর্গ একক বা বর্গ সেমি। যেটা যদি একক যেটা থাকবে মিটার, সেন্টিমিটার, ডেসিমিটার যেটা থাকবে সেটা কিন্তু আমরা লিখব। কিন্তু এই বাংলা এবং ইংরেজি একসাথে যদি কেউ মিক্সিং করো
তাহলে কিছুই হবে না, কেটে 0। আমরা পরীক্ষা দিয়ে আসি, এসে বলি যে এত এত নম্বর পাবো, কিন্তু রেজাল্ট যখন বেরোয় হয়তো নম্বরটা কমে গেল। আমি কিন্তু সবার উদ্দেশ্যে বলছি কথাগুলো, যারা 100 দাবিদার, অর্থাৎ যারা খুব বেটার রেজাল্ট করতে পারো, তাদেরও কিন্তু এই জায়গাটা অনেক সময় ভুল হয়ে যায়। স্যার আমাদের সঙ্গে আর একটা ফোন আছে, আমরা জেনে নেব কে বলছেন, কোথা থেকে বলছেন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। বলুন। হ্যাঁ স্যার, আমি আগের ফর্মুলাটা বুঝতে পারিনি। কোন ফর্মুলাটা? এই যে হাফ ইন্টু বেস ইন্টু রুট ওভারের মধ্যে যে ফর্মুলাটা, এটা বুঝতে পারিনি। ঠিক আছে, তুমি শুনতে থাকো। আচ্ছা, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, বাংলায় লিখছি, হ্যাঁ, ভূমির দৈর্ঘ্য ইন্টু রুট ওভার সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য তার হোল স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার হোল স্কোয়ার। তো ভূমির দৈর্ঘ্য ডিভাইডেড বাই 2 তার কি হোল স্কোয়ার, পাশে বর্গ একক। তো ভূমির দৈর্ঘ্য যেটা থাকবে সেটা তুমি দেখে দেখে লিখলে, যদি সমান বাহুর দৈর্ঘ্য যেটা আছে সেটা দেখে দেখে লিখলে। তো এই জিনিসটা তোমরা যখন আবার এই টেলিকাস্টটা দেখবে, অটোমেটিক্যালি তোমরা পুরো জিনিসটাই অনেকটাই তোমার কাছে একদম স্বচ্ছ হয়ে যাবে। তো জাস্ট ভূমির দৈর্ঘ্যের জায়গায় মানটা পুট করলাম, সমান বাহুর দৈর্ঘ্যের জায়গায় মান পুট করলাম, এবং এখানেও তাই ভূমির দৈর্ঘ্য ডিভাইডেড বাই 2 মানটা পুট করে আমরা অ্যান্সারটা বের করলাম। আচ্ছা, যদি বলে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় পরস্পর সমান, অর্থাৎ একটা বাহু ধরলাম এ, যদি এটা ধরি এ তাহলে এটাও হবে এ, যদি এটা এ এটা এ, তাহলে হাইট হলো এ অ্যান্ড বেস হলো কত এ, তাহলে ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। স্যার আর একটা ফোন আছে, আপনাকে 1 মিনিট থামাবো। কে বলছো, কোথা থেকে বলছো? হ্যালো। হ্যাঁ বলো। আমি না এর আগের অঙ্কটা বুঝতে পারিনি। তুমি কে বলছো, নাম কি? নবনীতা। কোনটা? কোন ক্লাসের? ক্লাস 9। হ্যাঁ বলো, কোনটা বুঝতে পারোনি বলো। হ্যালো। হ্যালো। হ্যাঁ তুমি কোনটা বুঝতে পারোনি, স্পষ্ট করে বলো কোনটা বুঝতে পারোনি। এর আগের অঙ্কটা। এর আগের অঙ্কটা? ঠিক আছে, তুমি শুনতে থাকো, আমি বলে দিচ্ছি। হয়তো বা তুমি এইমাত্র টেলিভিশন সেটটা অন করেছো, একদম। তো আমরা এটা পরপর একটা স্টেপ টু স্টেপ, তো আমরা একতলা থেকে কখনো 3 তলা যেতে পারি না, 2 তলাটা ক্রস করে যেতে হয়। তো যাই হোক, তুমি জিজ্ঞাসা করেছো, আমি আবারও বললাম, এটা এর আগেই আবার একবার বলেছিলাম, আবারও বলছি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু রুট ওভার সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য তার হোল স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। যদি তোমাকে টেক্সট বইতে বলেই দেবে ভূমির দৈর্ঘ্য এত কিংবা সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য এত, তো তোমরা দেখে দেখে ওখানে মানটাকে পুট করব। হাতে সময় খুব কম, এই অঙ্কটাকে জাস্ট একটু দেখিয়ে দিই, কারণ এই অঙ্কটা পরীক্ষায় দেয়। তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে 12√2। তো এখান থেকে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমরা এখানে কি দেখছি, সমকোণী ত্রিভুজের এটা কত লম্ব, এটা কত ভূমি, এটা কত অতি। আমরা কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতি স্কোয়ার, দ্যাট ইজ পিথাগোরাসের সূত্র। তো পিথাগোরাসের সূত্রানুযায়ী কি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 12√2 তার কি হোল স্কোয়ার।
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতি স্কোয়ার, তার মানে কত 2a স্কোয়ার সমান সমান 12, তার হোল স্কোয়ার কত 144 ইন্টু কত 2, a স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 144 ইন্টু 2 ডিভাইডেড বাই 2, কাটাকুটি করলাম 144, a স্কোয়ার a ইজ ইকুয়াল টু কত 12, এর মান পেয়ে গেলাম 12। ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত এ, উচ্চতা কত এ, তাহলে হাফ ইন্টু এ ইন্টু এ, দ্যাট ইজ হাফ ইন্টু 12 ইন্টু 12, 2 দিয়ে কাটলাম 6 2 12, 6 12 কত 72, এত বর্গ সেমি থাকলে সেমি বা একক, যেটা যদি না থাকে তাহলে একক লিখবে। তো এই পর্যন্ত, যদি কারোর অসুবিধা থাকে জিজ্ঞাসা করো, হাতে তো সময় খুব সংক্ষিপ্ত। একদমই তাই, স্যার যেগুলো বললেন সেগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা থেকেও থাকে তোমরা ফোন করে তা স্যারের কাছ থেকে জেনে, স্যারের কাছ থেকে সমস্যাগুলো জেনে তোমরা কিন্তু জিনিসগুলো আশা করি বুঝতে পেরেছো। ইংরেজিতে একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তোমরা যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা নিজেরা নিজেদের ভুলগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারবে। তারপরেও যদি তোমরা না পারো তখন তো আমাদের স্যারেরা আছেনই, প্রতিদিন সকাল 9:40-এ এডুকেশন অনলাইন দেখলেই তোমরা কিন্তু নিজেদের ভুল ত্রুটিগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারবে, নিজেদের জানার বিষয়টাকে আরও বেশি করে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে। তবে আজকে আমাদের সময় একদমই শেষ, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। পরবর্তী আবার এক পর্বে আমাদের দেখা হবে। নমস্কার।